আচ্ছা, ভারতীয় সমাজ এতটা কমপ্লেক্স কেন? এটাকে বুঝতে গেলে এতটা কমপ্লেক্সিটি কেন তৈরি হয়? হোয়াই ডাজ ইন্ডিয়ান সোসাইটি লুক সো কমপ্লেক্স? ইজ কাস্ট অনলি অ্যাবাউট ট্র্যাডিশন অর ইজ ইট অ্যাবাউট পাওয়ার অর ইনইকুয়ালিটি? আমাদের এই যে কাস্টকে বুঝতে গেলে কিভাবে বুঝবো, এটা বুঝতে গেলে আমাদের একটা থিওরি কিন্তু যথেষ্ট নয়। So, to understand India, one theory is not enough. That is why sociology gives us multiple perspectives. Okay, in this video, we will understand four major perspectives in Indian sociology. Number one, Indology by G.S. Gure. Number two, structural functional perspective by M.N. Srinivas. Number three, Marxist perspective by A.R. Desai, and last one is Dalit perspective by ডক্টর B.R. আম্বেদকর। সুতরাং কি আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভারতীয় সমাজতত্ত্বের বা ভারতীয় সমাজকে ব্যাখ্যা করবার জন্য সমাজতত্ত্বে যে গুরুত্বপূর্ণ চারটি দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে বা যে গুরুত্বপূর্ণ চারটি দৃষ্টিভঙ্গি আছে, আমরা সেই চারটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং খুব জেনারেল একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ওকে, আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখলে অবশ্যই এই চারটি কনসেপ্টের জিস্ট বা এই চারটি কনসেপ্টের যে বেসিক ধারণা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ বা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি। Sociological perspective means a sociological perspective means a way of looking at society, and each sociologist asks different question and gives different answer, and some focus on culture, some focus on structure, some focus on conflict. Okay, so in sociological perspective referred a way of looking at human behavior, society and social relationship that help us understand how individual lives and shaped by social forces, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড কনটেক্সট। ওকে, তাহলে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি? এমন সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আমরা কোনটা বলছি? মিনস এ ওয়ে অফ লুকিং অ্যাট সোসাইটি, এবং সেটা কি হিউম্যান বিহেভিয়ার, সোসাইটি, সোশ্যাল রিলেশনশিপ এগুলোর ওপর ভিত্তি করে। ইনস্টেড অফ ভিউইং পিপলস অ্যাকশন অ্যাজ পিওরলি পার্সোনাল অর বায়োলজিক্যাল, the sociological perspective explain them as the result of social pattern, cultural norms, institutions and power relations also. ওকে, অর্থাৎ কি আমরা এই যে একটা পিপলের অ্যাকশনের পরিবর্তে আমরা সেটাকে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কী করছে, একটা এক্সপ্লেন করছে সোশ্যাল প্যাটার্ন, কালচারাল নর্মস, ইনস্টিটিউশন এগুলোর রিগার্ডিংয়ে বা পাওয়ার রিলেশন কী আছে তার বেসিসে ব্যাখ্যা করছে, অর্থাৎ এর বেসিসে কিন্তু সমাজকে দেখার চেষ্টা করছে। সো ফার্স্ট ওয়ান ইজ দি ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। ওকে, তো ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ অ্যাসোসিয়েট উইথ G.S. Gure, and this approach studies Indian society through its culture, through its tradition, through its text and historical continuity. Okay, so Indological perspective is important approach to study of Indian society in sociology, and this perspective emphasizes understanding Indian social institution through ancient text, religious scriptures, historical records and classical literature also. এবং এখানে আমরা জানি যে G.S. Gure একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, যিনি কিন্তু এই ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের ভারতীয় সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যেটা আমরা প্রথমেই বললাম যে ভারতীয় সমাজ একটা খুব কমপ্লেক্স একটা সোসাইটি, সেই কমপ্লেক্স সোসাইটিকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন পার্সপেক্টিভ কিন্তু আমরা দেখতে পাই। ওকে, সো ভারততাত্ত্বিক একটা দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি দিয়ে G.S. Gure ভারতীয় সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। G.S. Gure রিগার্ডেড অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান সোশিওলজি, was the chief exponent of the Indological approach, and he believed that Indian society can be properly understood only by studying tradition,
ভ্যালুস, কালচারাল হেরিটেজ, এবং সেগুলো কোথায় আছে? সেগুলো টেক্সটে আছে, যে কারণে এটাকে আমরা টেক্সচুয়াল পার্সপেক্টিভও বলে থাকি। এগুলো ডিটেলসে যখন আমাদের ইন্ডোলজি নিয়ে ডিটেলসে ক্লাস আসবে তখন সেখানে কিন্তু আশা করছি বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। আচ্ছা, এরপর আসছে আমাদের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি। Second one is structural functional perspective. Structural functional perspective actually represented by M.N. Srinivas, and he viewed society as a system of interrelated parts, like just like our organ in human body. আমাদের হিউম্যান বডির অর্গানগুলো যেমন কি একটার সঙ্গে একটা কিন্তু ভীষণভাবে ইন্টাররিলেটেড, রাইট? সোশ্যাল ইনস্টিটিউশন একসঙ্গে কাজ করছে ব্যালেন্স মেনটেন করার জন্য। তো এখানে কিন্তু আমরা সোসাইটির ইনস্টিটিউশন যেমন একটা ফাংশন পারফর্ম করছে, একইভাবে আমাদের হিউম্যান বডির অর্গানগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা ফাংশন রয়েছে, সেটা পারফর্ম করছে। তো এখানে স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ বলতে তিনি বুঝিয়েছেন, স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোচেস ইন সোশিওলজি হুইচ ভিউজ সোসাইটি এজ এ সিস্টেম অফ interrelated parts and each performing specific function to maintain social order and stability. This is very important part. এটা কিন্তু সোশ্যাল অর্ডার এবং স্টেবিলিটি মেনটেন করছে। সো ইন ইন্ডিয়ান কনটেক্সট M.N. Srinivas was a leading sociologist to apply this perspective, these approaches to to study of Indian society, especially village life, caste, religion, social change. He adopted Western sociological perspective, Indian reality through empirical field work. এবং তিনি একটা গ্রামেও স্টাডি করেছেন, খুব বিখ্যাত একটা তার স্টাডিও আছে সেটা নিয়ে, রিমেম্বার ভিলেজ নামক একটা গ্রন্থও আছে। এবং তার গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেগুলো কি সংস্কৃতায়ন, ডোমিনেন্ট কাস্ট, সোশ্যাল মোবিলিটি, পশ্চিমীকরণ, যেটাকে আমরা ওয়েস্টার্নাইজেশন বলছি, এই পার্টগুলো নিয়ে কিন্তু তিনি এই স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু তিনি দেখিয়েছেন। ওকে, সো এটা একটা পার্সপেক্টিভ, যে পার্সপেক্টিভটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ। এবং আরেকটা পার্টও বলে রাখি, M.N. Srinivas কিন্তু জিএস করে স্টুডেন্ট। ওকে, এরপর চলে আসছে আমাদের 3 নম্বর পার্সপেক্টিভ। 3 নম্বর পার্সপেক্টিভ দি মার্কসিস্ট অর ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভ। আমরা এই যে দুটো দৃষ্টিভঙ্গি দেখলাম, তারা ভারতীয় সমাজকে দুরকমভাবে ব্যাখ্যা করছে, ভারতীয় সমাজকে দুরকমভাবে দেখছে। মার্কসিস্ট সোশিওলজিস্ট কি, মার্কসিস্ট পার্সপেক্টিভ কি? মার্কসিস্ট পার্সপেক্টিভ ইন ইন্ডিয়ান সোশিওলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এয়ার দেশাই। ওকে, প্রথমে যে নামটা আসে এয়ার দেশাই, যে ইন্ডিয়ান সোশিওলজির কথা যখনই আসবে এবং মার্কসিস্ট পার্সপেক্টিভের কথা যদি আসে তাহলে অবশ্যই এয়ার দেশাই প্রথম আসবে। এবং দেশাই বিলিভ দ্যাট ইন্ডিয়ান সোসাইটি মাস্ট বি আন্ডারস্টুড থ্রু ক্লাস রিলেশন অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার। এখানে দুটি পার্সপেক্টিভ। সো মার্কসিস্ট অ্যান্ড ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভ ইজ ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ দ্যাট এক্সপ্লেন সোসাইটি ইন টার্মস অফ ইকোনমিক স্ট্রাকচার অ্যান্ড ক্লাস রিলেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিওয়ার্ড, এই দুটো কিওয়ার্ড মনে রাখলেই কিন্তু মার্কসিস্ট পার্সপেক্টিভ বোঝা যাবে। In the Indian context, A.R. Desai was the most prominent sociologist who applied Marxist framework to study of Indian society. যেমন তিনি বলেছিলেন, according to him, caste cannot be separated from class exploitations. Colonialism, capitalism, and the mode of production shaped the social inequality and social change. Social change occurred through conflict between dominant and oppressed classes. Okay, and he used historical materialism to analyze social changes, nationalism, state formation, class struggle in India, and Desai rejected cultural or traditional explanation and emphasized the material and economic foundation of society. তিনি কিন্তু এটার উপরে গুরুত্ব দিয়েছেন। তার ফলে কি, এই যে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম কনসেপ্টটা, এটা দিয়ে যখন ব্যাখ্যা করছেন তার উপর যে মার্ক্সীয় প্রভাব সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং মার্ক্সীয় প্রভাব, কার্ল মার্ক্সের যে পার্সপেক্টিভ থেকে কি নিয়েছেন তিনি, ইকোনমিক স্ট্রাকচার এবং ক্লাস কনফ্লিক্ট, এটা কিন্তু মার্ক্সিস্ট পার্সপেক্টিভ থেকে তিনি ভারতীয় সমাজকে ব্যাখ্যা করছেন। যেমন পিজেন্ট মুভমেন্ট, লেবার স্ট্রাগল, এগুলো দিস আর দ্য আউটকামস অফ ইকোনমিক কন্ট্রাডিকশনস। ওকে, তো এর কি টার্ম কি বলতে পারি, ক্লাস স্ট্রাগল, মেটেরিয়াল কন্ডিশন, ডায়ালেকটিক্যাল চেঞ্জেস, এই পার্টগুলো কিন্তু তার আলোচনার মধ্যে আমরা দেখতে পেয়েছি, ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভের মধ্যে দেখতে পেয়েছি। তো ভারতীয় সমাজকে বোঝার জন্য মার্ক্সিস্ট বা ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভ একটা গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ, যেটা আমরা এয়ার দেশের আলোচনায় দেখেছি। এবার এসছি আমরা নেক্সট এবং লাস্ট পার্সপেক্টিভ, যে 4টি পার্সপেক্টিভ বললাম
3টি পার্ট গেল, 4 নম্বরটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। লাস্ট অ্যান্ড ফোর্থ পার্সপেক্টিভ, দি দলিত পার্সপেক্টিভ। The Dalit perspective is powerful sociological and political approaches. কারণ এই যে Dalit perspective is led by, we know that Dr. B.R. Ambedkar, and Ambedkar strongly criticized caste as a system of structural oppression. এটাকে ভীষণভাবে ক্রিটিসাইজ করলেন এবং he rejected the idea that caste has a positive function. টোটালি রিজেক্ট করে কি করছেন, he focused on lived experiences, operations and struggle of Dalits in Indian society, and Dr. B.R. Ambedkar was the chief architect of this perspective. Okay, and unlike traditional sociological perspective that explain caste through a culture or function, তিনি কালচার এবং ফাংশনের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, এবং আম্বেদকর অ্যানালাইজ কাস্ট অ্যাজ এ সিস্টেম of social oppressions, inequality, exploitations, okay, and rooted in Hindu social order, and his perspective is both critical and emancipatory also, okay, and aiming not only understand society but also transform it. তিনি কিন্তু এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করলাম, যে সোশ্যাল অপারেশন, ইনইকুয়ালিটি, এক্সপ্লয়টেশন, এগুলো কিন্তু হিন্দু সোশ্যাল অর্ডারের মধ্যে এটা গেথে আছে তার মত অনুযায়ী। ওকে, অ্যাকর্ডিং টু হিম কাস্ট ডিনাইজ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তো আম্বেদকর কিন্তু এগুলোকে সরিয়ে কিসের উপর গুরুত্ব দিয়েছিলেন, এডুকেশন, ল, কনস্টিটিউশনাল রাইটস, যেগুলোর ওপর গুরুত্ব দিয়ে কিন্তু, এবং এগুলোকে একটা সোশ্যাল ট্রান্সফরমেশনের একটা টুল হিসেবেও কিন্তু দেখেছিলেন। ওকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ। এই 4টি পার্সপেক্টিভের বেসিক একটা আইডিয়া আজকে আমরা জানলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা এই পার্টের ওপরে ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা পার্সপেক্টিভ ধরে ধরে। তার আগে আমরা একটু কম্পারেটিভ সামারি দিয়ে শেষ করব, যে ঘুরে ফোকাসেস অন কালচার অ্যান্ড ট্র্যাডিশন, শ্রীনিবাস ফোকাসেস অন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অ্যান্ড দেশাই ফোকাসেস অন ক্লাস অ্যান্ড কনফ্লিক্ট, রাইট, অ্যান্ড আম্বেদকর ফোকাসেস অন অপারেশন অ্যান্ড লিবারেশন। ওকে, লিবারেশন. So together this perspective gives us a complete understanding of Indian society. এবং যারা অপশনাল WBCS অপশনাল সোশিওলজির প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো যে এই অপশনাল সোশিওলজির ক্ষেত্রে আমি 3টি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতে বলি। এই 3টি বিষয় আমি একটু ছোট্ট করে বলে দিই, প্রত্যেকটা ভিডিওতে আমি কম বেশি বলার চেষ্টা করি। 2 এবং 3 দেখি যে সোশিওলজি অপশনালের ক্ষেত্রে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে ফর সোশিওলজি অপশনাল দিস টপিক হেল্প ইন থিওরি বেস অ্যান্সার। ওকে, এটার এই থিওরি বা এই পার্সপেক্টিভগুলো জানা থাকলে এর উপর বেস করে কিন্তু অ্যান্সার লেখা যাবে, তাই না? সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে অ্যান্সার লিখতে হবে। তো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটা জানা থাকলে এর পার্সপেক্টিভে কিন্তু আমরা দলিত পার্সপেক্টিভ থেকে আম্বেদকরকে আলোচনা করতে পারবো, আমরা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে জিএস ঘুরেকে আলোচনা করতে পারবো, বা স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ দিয়ে আমরা এম.এন. শ্রীনিবাসকে আলোচনা করতে পারবো, রাইট? এবং আরেকটা পার্ট, ইউ ক্যান ইউজ কম্পারেটিভ অ্যানালিসিস টু স্কোর হায়ার মার্ক। এবং এই পার্সপেক্টিভ যদি 2টি পার্সপেক্টিভ আসে একসঙ্গে, সেক্ষেত্রে কম্পারেটিভ পার্টটা কিন্তু অ্যাড করা যেতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা 3 নম্বর পার্ট, যে অলওয়েজ লিঙ্ক থিঙ্কার, কনসেপ্ট অ্যান্ড সোশ্যাল রিয়ালিটি। আমাদের কন্টেম্পোরারি সোসাইটির সঙ্গে কানেক্ট করে যদি থিওরিগুলো কানেক্ট করে যদি লেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা স্কোরিং হবে। এবং আমরা এই থিঙ্কারদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোকে সোশ্যাল রিয়ালিটির সঙ্গে কানেক্ট করে যদি আমরা অ্যান্সার দিতে পারি, তাহলে কিন্তু ভালো মার্কস ক্যারি করবেন। তারপরে কি হয়, এই যে পার্সপেক্টিভগুলো যখনই আমরা লিখব, তখনই কিন্তু খুব কন্টেম্পোরারি টাইমের উদাহরণ দিয়ে যদি কানেক্ট করার চেষ্টা করি, বা সোশ্যাল রিয়ালিটির সঙ্গে যদি আমরা কানেক্ট করার চেষ্টা করি, তাহলেই কিন্তু ভালো মার্কস আসবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। ইফ ইউ found this video useful, like, share and subscribe, and comment below, and which perspective explain Indian society best সেটাও একটু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।